১-১১ পদধ্বনি শোনা যাচ্ছে, তবে জুলাই জয়ী হবে, জনগণের লড়াই পরাজিত হবে না। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এমন স্ট্যাটাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। কয়েকদিন আগে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর 111-এর সংখ্যা প্রকাশ করেন। আরেক ফেসবুক পোস্টে তিনি লিখেন, দলীয় বা আদর্শিক বিরোধের জেরে জুলাই গণ অভ্যুত্থানে কারো অবদান অস্বীকার করা উচিত না। তিনি তার পোস্টে লেখেন, এখানে ছাত্র শিবির ভূমিকা রেখেছে তাদের জনশক্তি ও কোঅর্ডিনেশন দিয়ে। বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে শিবিরের কর্মীরা অভ্যুত্থানকে এগিয়ে নিয়ে গেছেন, ক্ষেত্রবিশেষ চালিয়ে নিয়ে গেছেন। ছাত্রদল ঢাকাসহ বিভিন্ন স্থানে ফ্যাসিস্ট বাহিনীকে প্রতিরোধ করেছে, প্রতিরোধ স্পটগুলোতে লড়াই করেছে। তৃণমূলে লীগকে প্রতিরোধ করেছে, ছাত্র অধিকার পরিষদের কর্মীরা সারা দেশে প্রতিরোধ গড়েছেন এবং আগের কোটা আন্দোলনের লড়াইয়ের ধারাবাহিকতা ধরে রেখেছেন। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি হয়নি, তবে উন্নতির চেষ্টা করছে সরকার। একথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে আইনশৃঙ্খলার সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি একথা জানান। বলেন, গেল বছরের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির যেমনটা উন্নতির কথা ছিল তা পুরোপুরি হয়নি। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন ভালো থাকে তার সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে পুলিশ। মাদকের বিরুদ্ধে অভিযান জোরদার করা হবে জানিয়ে তিনি হুঁশিয়ারি দেন, শুধু মাদক বহনকারী নয়, গডফাদারকেও ধরা হবে। নির্বাচন যেসব হবে, যেসব আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন ভালো থাকে, এই জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। এর আগে আমরা বলছি যে আমরা কিন্তু ট্রেনিংও করাচ্ছি এবং সরকারের একটাই হলো যে তারও কিন্তু একটু ওই ফোর্সের সংখ্যা বাড়ানোর জন্য কিন্তু একটা দিয়ে দিচ্ছে, স্যাংশন দিয়ে দিচ্ছে। 2024 সালে যারা আন্দোলন করেছে তারাই আগামীতে রাষ্ট্র সংস্কার করবে। ফ্যাসিবাদের বীজ যেখানেই আছে সেটাকে উপড়ে ফেলতে হবে। দুপুরে রাজধানীর উত্তরায় শহীদ মীর মুগ্ধ মঞ্চের উদ্বোধনী অনুষ্ঠানে এমন মন্তব্য করেন মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা। এছাড়া গণ অভ্যুত্থানের নানা বিষয় তুলে ধরেন রাজনীতিক সহ নিহতদের পরিবার ও আহতরা। রাজধানীর উত্তরায় রবীন্দ্র সরণিতে শহীদ মীর মুগ্ধ মঞ্চের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। গণ অভ্যুত্থানে প্রিয়জন হারানোর ব্যথা এবং কৃতিত্বের কথা তুলে ধরেন নিহতদের পরিবার এবং আহতরা। আমাদের শহীদ পরিবারকে যদি আপনারা শ্রদ্ধা এবং সম্মানের সাথে স্মরণ করতে না পারেন, আপনারা রাজনীতি ছেড়ে দেন। এখন পর্যন্ত আমাদের সন্তানের হত্যাকারীরা ঘুরে বেড়াচ্ছে, তারা এখনো মুক্ত, আর এদিকে আমরা শোকের কষ্টে বিধ্বস্ত। আমরা বলতে চাই, যদি জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্রে আমাদের শহীদ এবং আহতদের কথা না থাকে, তাদের মতামত যদি না হয়, এই জুলাই সনদ কখনো বাংলাদেশের মানুষ মেনে নেবে না। জনগণের চাহিদা অনুযায়ী শহীদদের মিউরাল তৈরির কথা জানান ডিএনসিসির প্রশাসক। মঞ্চটি ওপেন থাকবে, এখানে কোনো ধরনের রেস্ট্রিকশন থাকবে না। যে কেউ এসে, যে কোনো মতাদর্শের লোকজন এসে সে তার মতবাদ প্রকাশ করবে এবং এটি একটি গণতান্ত্রিক পরিবেশ, সেই পরিবেশ তৈরি হবে। যে পরিবর্তনের আশায় শহীদরা রক্ত দিয়েছেন, সেই সংস্কার না হলে জাতি বারবার প্রতারিত হবে বলে মন্তব্য করেন বক্তারা। যে পরিবর্তনের আশায় শহীদরা রক্ত দিয়েছেন, আমাদের আহতরা গুলির ভয় না করে মাঠে নেমে গিয়েছেন, সেই সংস্কারগুলো আসলে না হলে জাতি বারবার প্রতারিত হবে, এটা আসলে আমরা আর মেনে নিব না। বুকে গুলি করার মতো কোনো পুলিশ বাহিনী যেন আর তৈরি না হয়, সেই সংস্কারের কথা জানান প্রধান অতিথি। আমরা যেখানেই থাকি, সরকারি থাকি বা বাইরে থাকি, আমাদেরকে বুঝতে হবে যে গোড়ায় গলদ রয়ে গেছে, এখনো রয়ে গেছে, এবং ওই ফ্যাসিবাদের বীজ যেখানে রয়ে গেছে সেটাকে উপড়ে ফেলে দিতে হবে। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। দেশের জনগণ পরিবর্তন চায়, আর স্বপ্ন কিংবা প্রতিশ্রুতি নয়। সময় এসেছে প্রতিশ্রুতি বাস্তবায়নের, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, জনগণের জীবন উন্নয়নই হবে বিএনপির রাজনৈতিক লক্ষ্য। তারেক রহমান আরও বলেন, নেতৃত্বের জন্য প্রশাসনিক সহায়তা নয়, প্রয়োজন জনগণের সহায়তা। আর দলের মহাসচিব বলেন, দেশকে অস্থিতিশীল করতে আবারও যে ষড়যন্ত্র শুরু হয়েছে তা শক্ত হাতে প্রতিহত করবে বিএনপি।
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে যুবদলের এই আয়োজন। গত 16 বছর বাংলাদেশের মানুষের হৃদয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করার আকাঙ্ক্ষা জাগ্রত করে রেখেছিলেন। এতে অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলের শীর্ষ নেতারা। অনুষ্ঠানের শুরুতে কথা বলেন আওয়ামী লীগের আমলে নির্যাতিত, গুম ও বিচার বহির্ভূত হত্যার শিকার ব্যক্তি ও স্বজনরা। ছিলেন জুলাই গণঅভ্যুত্থানে নিহত পরিবারের সদস্যরাও। এখনো জানে না তার বাবা যে মারা গেছে, শহীদ হয়েছে। সে বলে আমার বাবা হাসপাতালে। আমার ফিরে আসার জন্য দোয়া চাইবে নাকি আমি মরেই গেছি ভেবে আমার আত্মার মাগফিরাত চাইবে? গণতন্ত্র প্রতিষ্ঠার যে সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে তা নষ্ট করতে সরকারের ভেতরে বাইরে ষড়যন্ত্র চলছে বলে জানান নেতারা। সরকারের পিছনে, সরকারের ভিতরে বাইরে যতই ষড়যন্ত্র চলুক, কোনো ষড়যন্ত্রকেই বিএনপি অপ্রতিরোধ্য মনে করে না। আমরা এই যে একটা সুযোগ পেয়েছি বাংলাদেশে আবার গণতন্ত্রকে তৈরি করবার, আসুন সবাই মিলে একসাথে কাজ করে আমরা বাংলাদেশকে সেই দিকে এগিয়ে নিয়ে যাই, মাথা উঁচু করে দাঁড়াই। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশকে এগিয়ে নিতে পারলেই গেল 15 বছরের নির্যাতিত, নিহত ও জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের প্রতি প্রকৃত সম্মান প্রদর্শিত হবে। যারা নিজেদের অধিকারের কথা তুলে ধরতে গিয়ে, নিজেদের দাবি আদায় করতে গিয়ে বিভিন্নভাবে সেই পলাতক স্বৈরাচারের অত্যাচার, নির্যাতনের শিকার হয়েছে, সেই ত্যাগের প্রতি যদি আমাদেরকে সম্মান জানাতে হয়, অবশ্যই আমাদেরকে সামনে বাড়তে হবে। তারেক রহমান আরো বলেন, এই মুহূর্তে দেশের মানুষ পরিবর্তন চায়। জনগণের স্বপ্ন আর প্রতিশ্রুতি পূরণে প্রয়োজন আস্থা অর্জন। জনগণ এখন সুস্থ পরিকল্পনা গ্রহণ এবং প্রতিশ্রুতির বাস্তবায়ন চায়। বাস্তবায়নের জন্য কিন্তু প্রয়োজন আমাদের জনগণের সমর্থন। শুধু জনগণের সমর্থনই প্রয়োজন নয়, একই সাথে প্রয়োজন সমগ্র বাংলাদেশের জনগণের সহযোগিতা। অনুষ্ঠানে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায়, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ ও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে আপসীন নেতৃত্বের জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যুবদলের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের দল এনসিপিকে কিংস পার্টি বললেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। বলেন, কর্তৃত্ববাদী সরকারের অবসান হলেও এখনও রয়ে গেছে কর্তৃত্ববাদী চর্চা। জুলাই অভ্যুত্থানে যারা সম্ভাবনা দেখিয়েছে তাদের কেউ কেউ চাঁদাবাজি, দখলবাজিতে জড়িয়ে পড়েছে। রাজধানীর ধানমন্ডিতে গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এমন মন্তব্য করেন টিআইবির নির্বাহী পরিচালক। 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয় শেখ হাসিনার। এর মধ্য দিয়ে 15.5 বছরের কর্তৃত্ববাদী সরকারকে ছাড়তে হয় ক্ষমতার মসনদ। 1 বছর পূর্ণ হওয়ার আগের দিন নতুন বাংলাদেশ কর্তৃত্ববাদী সরকার পতন পরবর্তী 1 বছরের উপর পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ করে টিআইবি। প্রতিবেদনে বলা হয়, গেল 11 মাসে সারা দেশে পুলিশের বিরুদ্ধে মামলা হয়েছে 761টি। আসামি 1168 পুলিশ সদস্য, গ্রেপ্তার হয়েছে 61 জন। আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, এমপি গ্রেপ্তার হয়েছেন অন্তত 87 জন। 70% মামলার তদন্তে সন্তোষজনক অগ্রগতি রয়েছে। 60 থেকে 70টি হত্যা মামলার তদন্ত শেষ পর্যায়ে। প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরু হয়েছে। ছাত্র জনতার আন্দোলনের সময় সারা দেশে দায়ের করা প্রায় সব হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হয়েছে। পরে টিআইবি নির্বাহী পরিচালক বলেন, অভ্যুত্থানের অর্জন বিসর্জন হতে যাচ্ছে। জুলাই আন্দোলনে যারা জড়িত ছিল তাদের কেউ কেউ জড়িয়েছে দুর্নীতিতে। চাঁদাবাজি করার জন্য মব সন্ত্রাস করছে, এর মধ্যে কিন্তু সীমাবদ্ধ না। আমরা যদি একটু ক্লোজলি লক্ষ্য করি, রাজনৈতিক অঙ্গনে যারা নিজেদেরকে অতি ক্ষমতায়িত ভাবছেন তাদের মধ্যেও কিন্তু একই প্রবণতা। তার মধ্যে হচ্ছে যে আমরা একটা কিছু অর্জন করেছি, কাজে আমি এখন যাই সেটাই হবে। তিনি বলেন, 15.5 বছরের কর্তৃত্ববাদের অবসান হলেও অভ্যুত্থানকারীরা জড়িয়েছে চাঁদাবাজি, দখলবাজিতে। প্রতিষ্ঠিত রোল মডেল সেটাই দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি, এই রোল মডেলের মধ্যে তারা নিজেদেরকে নিমজ্জিত করেছে এবং যে সম্ভাবনা ছিল সেটার থেকে নিজেদেরকে অনেকটাই বঞ্চিত করে আত্মঘাতী পথে অগ্রসর হয়েছে। জাতীয় নাগরিক পার্টি, তার সম্পর্কে বলা হয় যে কিংস পার্টি, কারণ এর সাথে সহযোদ্ধা বা সহযাত্রী হিসাবে যারা আছেন তাদের মধ্যে 2 জন বোধহয় সরকারে এখন আছেন, সেই হিসাবে কিংস পার্টি। টিআইবি মনে করে, দুদকের কার্যক্রম এখনো প্রশ্নবিদ্ধ। অভ্যুত্থান পরবর্তী 1 বছরেও প্রভাবমুক্ত হতে পারেনি প্রতিষ্ঠানটি। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। সৎলোকের অভাবে আর্থিক খাত সংস্কার কঠিন হচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। বলেন, দেশের এই খাতটি আইসিইউ থেকে বাড়িতে ফিরেছে। আর্থিক খাত ঠিক হতে সময় লাগবে 2 থেকে 3 বছর। জুলাই গণ অভ্যুত্থান বার্ষিকী অনুষ্ঠানে
শহীদদের স্বপ্ন আর্থিক খাতে বাস্তবায়নেরও প্রতিশ্রুতি দেন তিনি। পতিত আওয়ামী লীগ সরকার দেশের আর্থিক খাতকে ফেলে যায় এক গভীর সংকটে। তবে গেল এক বছরে এই খাতকে খাদের কিনারা থেকে স্থিতিশীলতার পথে আনা সম্ভব হয়েছে বলে দাবি করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আমরা চেষ্টা করছি, তবে সৎ লোকের অভাবে আর্থিক খাত সংস্কার কঠিন হচ্ছে বলেও জানান অর্থ উপদেষ্টা। বলেন, সীমিত সামর্থ্য নিয়ে পূরণ করা হবে জুলাই শহীদদের স্বপ্ন। কিছুটা আমরা চেষ্টা করছি সংস্কার করতে, চেষ্টা কঠিন না। 15 বৎসরের যে জগদ্দল পাথর, প্রতিষ্ঠান নষ্ট হয়ে গেছে, প্রক্রিয়াগুলি নষ্ট হয়ে গেছে, মানুষও নষ্ট হয়ে গেছে। যাতে কাজ করাবো, আমি তো মোটামুটি আর্থিক খাতে অনেকগুলো জিনিস প্রতিষ্ঠান একটু দেখতে হয়, মানুষ খুঁজে পাওয়া মুশকিল। কিন্তু এর মধ্যে আবার সোনার মানুষ হাতে হেঁটে ফেলে, তাদেরকে খুঁজে বের করা একটু। এ সময় গভর্নর জানান, জুলাইয়ের আকাঙ্ক্ষা হলো দুর্নীতি দূর করা, আর্থিক খাতে অনিয়ম আর ফিরতে দেয়া হবে না। আমাদের এই খাতটাকে অন্তত এমন একটা অবস্থানে নিয়ে যেতে যেটা আগের অবস্থার পুনরাবৃত্তি করতে দেবেন। দেশের স্বার্থে আমানতকারীদের রক্ষা করতে হবে বলেও জানান গভর্নর। বলেন, টেকসই সংস্কারের জন্য সংশোধন হচ্ছে আইন। ব্যাংকরা হচ্ছে কাস্টোডিয়ান, আমরা হচ্ছে তাদের রেগুলেটর। কাজে আমরা দেখব আলটিমেট বেনিফিশিয়ারি হচ্ছে আমানতকারী, তাদের স্বার্থই দেশের স্বার্থ। তাদের স্বার্থ রক্ষা করতে পারলে আমরা দেশের স্বার্থ রক্ষা করতে পারবো। জুলাই গণঅভ্যুত্থানে 852 জন গ্যাজেটভুক্ত শহীদ পরিবারকে 2 লাখ টাকা করে আর্থিক সহায়তা দেবে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের সাথে 11টি বাণিজ্যিক ব্যাংক যৌথভাবে 16,000 শহীদ ও আহতদের পরিবারকে উপহার পৌঁছে দেবে। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার লক্ষ্যে ভারতের কাছ থেকে কোনো ইতিবাচক উত্তর আসেনি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। আর পলাতক শেখ হাসিনার রাষ্ট্রের কনসেপ্টই বুঝতেন না বলে মন্তব্য করেন আইন উপদেষ্টা। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে এই সেমিনার করতে হয়েছে। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, মাত্রা ও ব্যাপকতায় অতীতের সকল কারচুপির রেকর্ড ভেঙেছেন শেখ হাসিনা। আর শেখ হাসিনা মানে কারচুপির মাত্রা যদি দেখেন, আগের সব কারচুপির মাত্রা ছাড়িয়ে গেছে। আগে ইলেকশনটা হতো, ইলেকশনে কারচুপি হতো। ভারত থেকে শেখ হাসিনাকে ফেরত আনা নিয়ে এক প্রশ্নের জবাব দেন পররাষ্ট্র উপদেষ্টা। আমরা চেয়েছি যে তাকে ফেরত দেওয়া হোক, যাতে বিচারের সম্মুখীন করা যায়। ভারত থেকে কোনো এটার পজিটিভ রেসপন্স আমাদের কাছে আসেনি। আমরা অপেক্ষা করছি, আর ইতিমধ্যে তো বিচার প্রক্রিয়া তো শুরু হয়েছে। কথা বলেন পাকিস্তানের সঙ্গে সম্পর্কের বিষয় নিয়েও। পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক কেমন হবে সেটা আমি ডিসাইড করি। একইভাবে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক কী হবে সেটাও ভারত নিশ্চয়ই ডিসাইড করবে না। অন্যান্য আরও 10টা দেশের সাথে যেরকম সম্পর্ক আমাদের, পাকিস্তানের সাথে আমরা সেরকম সম্পর্ক চাই, এবং সেটাই কিন্তু আমরা চেষ্টা করছি। শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে দুই দেশের কূটনৈতিক চেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান উপদেষ্টা। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা। নো রিলিজ নো ট্রিটমেন্ট এর হুকুম দিয়েছিলেন শেখ হাসিনা, যার ফলে পা হারাতে হয়েছে ইমরানকে। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় অঙ্গ হারানো জুলাই যোদ্ধা সাক্ষ্য গ্রহণে এমনটাই জানান। জেরা শেষে পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য 6 আগস্ট দিন ধার্য করেছে আদালত। জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে রবিবার বিচার শুরু হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তার সঙ্গে এই মামলায় আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। দ্বিতীয় দিনের মতো সোমবার আব্দুল্লাহ ইমরান ও পারভিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন। ইমরান বলেন, শেখ হাসিনা জুলাই মাসে পঙ্গু হাসপাতালে আহতদের দেখতে যেয়ে নো রিলিজ নো ট্রিটমেন্ট বলার পর চিকিৎসা নিতে বাধা দেয়া হয়েছে। আব্দুল্লাহ আল ইমরানের ঘটনা, ওনার সামনে বলা হয়েছে যে নো রিলিজ নো ট্রিটমেন্ট। উনি মনে করেছিলেন যে হয়তো চিকিৎসা হবে, কিন্তু পরবর্তী যে অবস্থাগুলো দেখেছেন উনি, তাতে ওনার কাছে মনে হয়েছে যে নো রিলিজ নো ট্রিটমেন্ট অর্থ হচ্ছে যে রিলিজও দেওয়া হবে না, ট্রিটমেন্টও দেওয়া হবে না। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল একে সাক্ষী দেয়া চোখ হারানো পারভিন সবকিছুর জন্য শেখ হাসিনাকে দায়ী করেন। কিভাবে ঘটনা ঘটেছে তার পূর্ণ বর্ণনা ট্রাইব্যুনালে দিয়েছেন। আসামি পক্ষ থেকে তাদেরকে জেরা করা হয়েছে
এবং তাদের বক্তব্য উপস্থাপন করছে। পরবর্তী ধার্য তারিখ 6 এবং 7 তারিখ আছে। আমরা বাকি ধার্য তারিখে পর্যায়ক্রমে সাক্ষী উপস্থাপন করব। শেখ হাসিনা ছাড়াও কামাল ও চৌধুরী মামুনকে দায়ী করেন সাক্ষীরা। রবিবার প্রথম দিনে সাক্ষ্য দেন খোকন বর্মন, পরবর্তী সাক্ষ্য গ্রহণ 6 আগস্ট। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনের রাজধানীর বিভিন্ন এলাকায় নিহত 114 মরদেহ রায়ের বাজার গণকবর থেকে তোলার নির্দেশ দিয়েছে আদালত। পরিচয় শনাক্তের জন্য সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এ আদেশ দেন। মোহাম্মদপুর থানার উপপরিদর্শক মোহাম্মদ মাহেদুল ইসলাম মরদেহ উত্তোলন চেয়ে এই আবেদন করেন। এতে উল্লেখ করা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন সময়ে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় নানা বয়সী নারী পুরুষ শহীদ হন, যাদের মধ্যে 114 জন অজ্ঞাতনামা শহীদকে মোহাম্মদপুর থানাধীন রায়ের বাজার কবরস্থানে দাফন করা হয়। ভবিষ্যতে আইনি পদক্ষেপ গ্রহণ এবং শহীদদের মরদেহ শনাক্তকরণের জন্য আইনি প্রক্রিয়ার মাধ্যমে কবর থেকে উত্তোলন করা প্রয়োজন। এসব মরদেহের পোস্টমর্টম রিপোর্ট প্রস্তুত, ডিএনএ সংগ্রহের মাধ্যমে পরিচয় নিশ্চিত হতে হবে। এই মোহাম্মদপুর রায়ের বাজার বদ্ধভূমিতে যে গণকবর আবিষ্কার হয়েছে, আমরা বিশ্বাস করি এবং এটাই স্বাভাবিক যে ফ্যাসিস্ট হাসিনা এই ঢাকা শহরের আরও বিভিন্ন জায়গায় এরকম আরও গণকবর দিয়েছে। সেই গণকবরগুলো অতি দ্রুতই জাতির সামনে বিভিন্ন মিডিয়া, আপনাদের সাংবাদিকরা বা বর্তমানে যারা ঢাকা শহরে পুলিশের দায়িত্বপ্রাপ্ত আছেন, তারা এই বিষয়গুলো বের করে আনবেন। দীর্ঘদিন ধরে সংস্কার না হয় চাঁদপুর বাস টার্মিনালে এখন হাঁটু পানি। বাস পার্কিং করা হয় প্রধান সড়কে। রাস্তার দুরবস্থা আর যানজটে দুর্ভোগ বাড়ছে যাত্রীদের। সমস্যার অন্ত নেই চাঁদপুর সদর হাসপাতালে। শয্যা সংকট ও ডাক্তার স্বল্পতায় ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। এদিকে ইলিশের শহর খ্যাত চাঁদপুরের স্বাদ ও গন্ধে প্রসিদ্ধ ইলিশের উৎপাদন বাড়াতে সরকারের কার্যকর ভূমিকার আশা সংশ্লিষ্টদের। চাঁদপুর বাস টার্মিনালের কার্যক্রম শুরু হয়েছিল 2004 সালে। এরপর থেকে আর নজর রাখেননি কেউ। এখন টার্মিনাল জুড়ে জমে আছে হাঁটু পানি। ফলে যেখানে সেখানে রাখা হয় বাস, আর রাস্তায় তৈরি হয়েছে বড় বড় গর্ত। এসব নানা অব্যবস্থাপনায় দুর্ভোগের শেষ নেই যাত্রীদের। চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক 4 লেনে উন্নীত করার জোর দাবি স্থানীয় বাসিন্দা ও বাস মালিকদের। এদিকে চাঁদপুর সদর হাসপাতালের শয্যা সংকট চরমে। 250 শয্যার হাসপাতালে প্রতিদিন চিকিৎসা নিতে আসে 5 শতাধিক মানুষ। প্রতিদিন প্রায় সহস্রাধিক রোগী এখানে আসে। আউটডোরে চিকিৎসা হচ্ছে এবং 500 শয্যার বিশিষ্ট হলো এখানে কোনো বিন্দুমাত্র সিট খালি। পদ্মা ও মেঘনা নদীর বিশেষ খাদ্য উপাদান এবং স্রোতস্বিনী প্রকৃতির কারণেই স্বাদে গন্ধে প্রসিদ্ধ এই জেলার ইলিশ। তাই এই মাছের উৎপাদন বাড়ানোয় কার্যকর ভূমিকা রাখতে সরকারের কাছে জোর দাবি সংশ্লিষ্টদের। আমরা যদি 2020-21 বছরের সাথে কম্পেয়ার করি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের আপনার 50% মাছও কিন্তু নাই। অন্যদিকে জেলা প্রশাসক জানিয়েছেন, পর্যটকদের আকৃষ্ট করতে চাঁদপুর জেলা শহরকে নতুন করে ঢেলে সাজানোর পরিকল্পনা রয়েছে সরকারের। আমরা ইতিমধ্যে একটা উদ্যোগ নিয়েছি যে আমাদের 3 নদীর মোহনাকে কেন্দ্র করে একটা রিভার ড্রাইভ করব এবং সেখানে একটা বেসরকারি পর্যায়েও আমরা উদ্যোক্তাদেরকে ইনভাইট করব যাতে তারা একটা রিসোর্ট করে। পাশাপাশি আমরা ঢাকা থেকে সদরঘাট থেকে যারা রিভার ক্রুজে যাতে খুব দ্রুত সময়ের মধ্যে আসতে পারে টুরিস্টরা, সেরকম খুব মানসম্মত আধুনিক কিছু আমরা শিপের ব্যবস্থা করার উদ্যোগ নিয়েছি। সুস্বাদু ইলিশ মাছের জন্য বিখ্যাত চাঁদপুরকে অনেকেই ইলিশের বাড়ি বলেও থাকেন। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।